আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে যারা এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা আছি, আমরা কি করব, আমাদের যেহেতু সামনের এপ্রিল মাসেই পরীক্ষা, 21 তারিখে বেশি সময় নাই, তো আমরা এখন পুরো জাস্টই শুধু প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আমরা আজকে যা প্র্যাকটিস করব সেটা হলো তোমার ফিজিক্স চ্যাপ্টার 1-এর আমরা কিছু সিকিউ সলভ করবো। ঠিক আছে, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সহ কিছু সিকিউ সলভ করব। তো সিকিউ সলভ করার ক্ষেত্রে আমরা প্রথমে কিছু সূত্র করে নিই। ঠিক আছে, সূত্র সাথে পরিচিত হয়ে নিই। আমরা যদিও পরিচিত আছি, তবুও আবার একটু রিমাইন্ড করে নিই। ঠিক আছে, যেগুলো আমাদের লাগবে আজকে এই ক্লাসে। ঠিক আছে, তো প্রথমে যে এটা হলো ভার্নিয়ার স্কেলের মাধ্যমে যে ভার্নিয়ার স্কেলের মাধ্যমে পার্ট নির্ণয় সূত্র। ঠিক আছে, স্কেলের মাধ্যমে কোনো বস্তুর পার্ট নির্ণয় সূত্র। ঠিক আছে, পার্ট বা পরিমাপ নির্ণয় সূত্র, পার্ট নির্ণয় এটাকে আমরা যদি এল দিয়ে প্রকাশ করি তাহলে এর সূত্রটা হলো এম। ঠিক আছে, এম প্লাস ভি ইন্টু ভিসি। ঠিক আছে, এরকম সূত্রটা। তো এখানে এর হলো ভার্নিয়ার স্কেলের মাধ্যমে যে আমরা নিখুঁতভাবে যে কোনো বস্তুর যেই পার্টটা নির্ণয় করবো বা পরিমাপটা বা দৈর্ঘ্যটা নির্ণয় করবো ওইটা। আর এম হলো যে ভার্নিয়ার আর কি প্রধান স্কেলের পার্ট। আমরা যদি আর কি এই মার্কারটাকে আমরা যদি কি একটু সূক্ষ্মভাবে মিলিমিটার থেকে ক্ষুদ্রভাবে আমরা যদি পরিমাপ করতে চাই ভার্নিয়ার স্কেলের মাধ্যমে, তো আমরা যখন এটাকে ভার্নিয়ার স্কেলের দুইটা এর মধ্যে রাখবো আমরা, তখন কি হবে, আমরা দেখবো যে ভার্নিয়ার স্কেলের সাথে আর প্রধান স্কেলের সাথে যে কোনো একটা জায়গায়, প্রধান স্কেলের যে কোনো একটা মিলিমিটার ক্ষুদ্রতম দাগের সাথে কিন্তু আমাদের আর কি আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত আমাদের ভার্নিয়ার স্কেলের যে প্রথম দাগটা আছে না, ওটা আসতে পারছে আর কি একেবারে ওটা থেকে একটু মনে সরে গেছে, কিন্তু আমরা ওই পর্যন্ত আর কি দেখতে পাচ্ছি ঠিক মতন, যে ওই পর্যন্ত আমরা আর কি শিওর বলতে পারতেছি। যে ধরো আমরা বললাম যে একটা ভার্নিয়ার স্কেলের দুইটা যে আছে, এর ভিতরে ধরো আমরা এই যে মার্কার পেনটা রাখলাম। ঠিক আছে, এই হলো যে প্রধান স্কেল, এইগুলো প্রধান স্কেল, এগুলো হলো মিলিমিটার দাগ, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আর এই ভার্নিয়ার স্কেলের এখানে আরও কিছু দিয়ে দাগ, এগুলো মিলিমিটার। ঠিক আছে, এগুলো কিন্তু প্রধান স্কেলের দাগ মিলিমিটারে। আর যে ভার্নিয়ার স্কেলটা আছে, ভার্নিয়ার স্কেলের যেই দাগটা আছে এটা হলো এরকম, ধরো এখানে এই দুটোর একটু ভিতরে রাখছিলাম বস্তুটাকে। তো এই হলো যে ভার্নিয়ার স্কেলটা, যেটা স্লাইড হয়। ঠিক আছে, যেটা প্রধান স্কেলের উপর স্লাইড হয়। তো এই ভার্নিয়ার স্কেলে ধরো আমরা যে এই পর্যন্ত, এরপরে কিন্তু ভার্নিয়ার স্কেলে, ঠিক আছে, ধরো আমরা এই যে এই পর্যন্ত আনছি না, যে এটা কীভাবে রাখার পরে দেখলাম যে ভার্নিয়ার স্কেলের যে এই পাঁচটা বা এই প্রথম দাগটা, এটা আমাদের 2 মিলিমিটার দাগের মাঝখানে আছে। ঠিক আছে, তো এটা জাস্ট আসলে কত মিলিমিটার আমরা এটা কীভাবে বুঝবো। তো এখানে যে আমরা যেটা বুঝতেছিলাম যে পরিমাপকৃত পার্ট বা আর কি যেটা দেখা যায় কি, যেরকম ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11 পর্যন্ত কিন্তু আমরা ঠিকভাবে পরিমাপ করতে পারতেছি। তারপরে কিন্তু 11 থেকে একটু বেশি, তবে 11 কম নয়, এটা আমরা জানি, এটা আমরা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, এটা 11 মিলিমিটারের বেশি হলে হবে একটু, তবে 11 মিলিমিটারের কম হবে না, অবশ্যই 12 মিলিমিটারের কম হবে। তো আমরা এটাকে বলবো এম। ঠিক আছে, যেই পরিমাপটা এটা কি হবে এম। ধরো আমরা এম এর মান পেলাম কত, 11 মিলিমিটার। ঠিক আছে, তারপর হলো তোমার ভি হলো ভার্নিয়ার সমপাতন। ঠিক আছে, ভার্নিয়ার সমপাতনটা কি, ভার্নিয়ার সমপাতনটা দেখো, তোমার মনে করো যে এগুলো হলো এই প্রধান স্কেলের মিলিমিটার দাগ, আর হলো ভার্নিয়ার স্কেলের যে মিলিমিটার না ভাগ সংখ্যা আছে। ঠিক আছে, ধরো এটাতে 10টা ভাগ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 6টা 8টা 8টা 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, ধরো এই 10টা ভাগ আছে ভার্নিয়ার স্কেল। আমাদের যে ভার্নিয়ার স্কেলটা আমরা এখানে ইউজ করছি, 10টা ভাগ আছে। এটা আমি জাস্ট একটু দেখাচ্ছি তোমাদের, কিন্তু এরকম না আর কি, আরও সুন্দর আর কি আমার আঁকার ধারণা। তো ভার্নিয়ার সমপাতন যেটা, সেটা হলো মূলত ভার্নিয়ার স্কেলের যেই দাগটা তোমার প্রধান স্কেলের কোনো একটা মিলিমিটার দাগের সাথে একদম হুবহু মিলে গেছে বা সর্বোচ্চ মিল অবস্থায় আছে। যেমন মনে করো ধরো এখানে কত নম্বর দাগটা মিল আছে, এই দাগটা কিন্তু দেখতেছি একবার মিলে গেছে। ঠিক আছে,
আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে দেখবা তোমরা যদি ভার্নিয়ার স্কেল নাও আর ওর ভিতরে যদি কোনো একটা বস্তু রাখো যেটার আর কি দৈর্ঘ্য তুমি একেবারে সঠিকভাবে নির্ণয় করতে যাচ্ছ, তো সেক্ষেত্রে কিন্তু এরকম একটা দাগ দেখবা যেটা একেবারে সবচেয়ে কাছাকাছি আছে, যে প্রধান স্কেল একটা ক্ষুদ্রতম মিলিমিটার দাগে অথবা একেবারে সরাসরি মিলে গেছে, ওই নম্বর দাগটাই হলো কিন্তু ভার্নিয়ার সমাপতন। তো এখানে বি ভার্নিয়ার সমাপতন কত আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4, ঠিক আছে 4 নম্বর। তো এবার হলো বিসি অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট, অর্থাৎ কি ভার্নিয়ার ধ্রুবক, যেটাকে আমরা জানি। এটা কিভাবে নির্ণয় করা যায়? ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার কিন্তু দুইটা আর কি ওয়ে আছে, দুইটা মেথড আছে, দুইভাবে আর কি দুই সময় কাজে লাগানো যায়। ধরো পরিস্থিতি বুঝে, ধরো তোমার প্রশ্নের ভিতরে যদি দেওয়া থাকে যে ভার্নিয়ার স্কেলের, ধরো প্রশ্নের ভিতরে দেখো যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান, ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, স্কেলের 20 ভাগ, স্কেলের 20 ভাগ সমান প্রধান স্কেলের 19 ভাগ, ঠিক আছে 19 ভাগ। এরকম যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এই থেকে যদি তোমাদের কি ভিসির মান বের করতে হয়, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবকের মান বের করতে হয়, তাহলে তোমাদেরকে যেইভাবে বের করতে হবে। তো এভাবে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান প্রধান স্কেলের 19 ভাগ। আগে তোমাদের জানতে হবে যে আসলে ভার্নিয়ার ধ্রুবকটা কি, ঠিক আছে। ভার্নিয়ার ধ্রুবকটা হলো যে তোমার ভার্নিয়ার স্কেলের একটা ঘর বা একটা ভাগ তোমার প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের থেকে কতটুকু ছোট, ঠিক আছে, ওটাই হলো তোমার ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে। তো এটা কীভাবে পরিমাপ করা যায়? এটা পরিমাপ করার এর একটা ওয়ে, আর একটা ওয়ে আমি বলবো পরে। তো তুমি দেখো এটা কীভাবে কী করবো, যে ধরো আমাদের বললো ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান, একটা ভার্নিয়ার স্কেলে 20টা ভাগ আছে, আর এই ভাগের সমান হলো তোমার আমার যে প্রধান স্কেলটা আছে ওই প্রধান স্কেলের 19টা ভাগ, ঠিক আছে, সমান তোমরা। তো এক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের থেকে কতটুকু ছোট। তো আমরা ভার্নিয়ার স্কেল ক্ষুদ্রতম এক ভাগ সমান কত ভাগ প্রধান স্কেল, সেটা আমরা বের করবো। তো ভার্নিয়ার স্কেলের এক ভাগ সমান প্রধান স্কেলের তোমার আসবে কত, 19/20, নাকি 19/20 ভাগ। তো এটা আমরা দেখছি যে ভার্নিয়ার স্কেলের এক ভাগ সমান প্রধান স্কেলের 19/20 ভাগ। তো এটা হলো ভার্নিয়ার স্কেলের এক ভাগের মান, আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ধরো আমরা বললাম 1 মিলিমিটার, এটা বেশিরভাগ থাকে, ঠিক আছে 1 মিলিমিটার। তো 1 মিলিমিটার হলে তো আমাদের সূত্রটা হবে কি, 1 মিলিমিটার থেকে বিয়োগ যাবে আমার, যেহেতু 1 মিলিমিটার হলো ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, আর যদি আমরা এদের ভার্নিয়ার স্কেল ক্ষুদ্রতম এক ঘরের মান বের করলাম কত, 19/20, ঠিক আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, দুটোর পার্থক্য কত, ঠিক আছে, মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে কতটুকু বড়। তো প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগ থেকে আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগটা বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে। তো 19/20, তো এটা হলো ভার্নিয়ার ধ্রুবক আসবে, ঠিক আছে, ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে, পিসি দিয়ে প্রকাশ করা হয়। তো একের থেকে 19/20 করলে সম্ভবত 0. কত আসে, 0.95, ঠিক আছে, 0.95 আসে। আর 1-এর থেকে যদি আমরা 0.95 বাদ দিই তাহলে আসবে 0.05, ঠিক আছে। এটা হলো আমাদের ভার্নিয়ার ধ্রুবক এই ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি তোমাদের এই জিনিসে তোমার মনে করো উদ্দীপকে এভাবে না দিল না, যে বলো না যে ভার্নিয়ার 20 ভাগ সমান, ভার্নিয়ার স্কেল 20 ভাগ সমান প্রধান স্কেলের 19 ভাগ, এভাবে না বলে যদি তোমাকে বলে যে ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, ঠিক আছে, আর তোমাকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বললো 10টা, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের বাড়ি বের করতে হবে কি, ভার্নিয়ার ধ্রুবক বা পিসি মান, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা যে সূত্রটা ব্যবহার করবে এটাকে বলা হয় পিসি = S/n, ঠিক আছে। এই এস হলো কি, এস হলো ভার্নিয়ার স্কেল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, আর এন হলো তোমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে। তো আমাদের এখানে ক্ষুদ্রতম এক ভাগের মান বলছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার ভাগ সংখ্যা বলছে কত, 10। তো এক্ষেত্রে আর 0.1,
তো 0.1 হলো সেক্ষেত্রে তোমার কি ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই যে এই স্কেলটার ক্ষেত্রে আমরা যেটা এখানে আঁকছি সেক্ষেত্রে এটা ক্ষেত্রে ধ্রুবক কত, এটার ক্ষেত্রে ধ্রুবক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ভার্নিয়ার স্কেলে 10 ভাগ করে দিছি, মানে 10 ভাগ দিছি, আর আমরা প্রথম স্কেল ক্ষুদ্রতম এক ভাগে কিন্তু 1 মিলিমিটার। তো ভার্নিয়ার ধ্রুবক হবে 0.1, ঠিক আছে, 1/10, 1/10, তো 0.1 হবে। তো এটা হলো কি পিসির মান। তো আমরা এটাকে মানে এই যে পদার্থটা বা এটা আছে যে বস্তুটা আমরা রাখছি এটার দৈর্ঘ্য বের করবো। তো দেখি কত হয়। L = m + v × vc, ঠিক আছে। তো m পাইছি কত আমরা 11 + v মানে সমপতন 4 × vc হলো তোমার 0.1। তো 0.1 কত আসে, 0.1 মানে 0.4 আসবে নাকি, 0.1 × 4 0.4 আসছে। তো 11 প্লাস 4 আর 0.1 গুণ 0.4 = 11 আর 0.4 আসবে 11.4, এটা হলো যে তোমার মিলিমিটার, ঠিক আছে। এটা হলো তোমার অ্যান্সার। এটা হলো যে আমরা এইটার দৈর্ঘ্য বের করলাম, ঠিক আছে, এটার দৈর্ঘ্য বের করলাম, এই পদার্থটার বস্তুটার দৈর্ঘ্য বের করলাম ভার্নিয়ার স্কেল দিয়ে। তো এইভাবে বের করতে হয়। তোমরা ভার্নিয়ার ধ্রুবকটা কীভাবে বের করো অবশ্যই শিখতে হবে তোমাদের। আমি দুইটা মেথড দেখিয়েছি, তোমরা যদি দুইটা যেটা দেওয়া থাকবে বা যেটা তোমার সহজ মনে হবে বা যত দ্রুত করতে পারবা তোমরা ওই মেথডে কিন্তু ভার্নিয়ার ধ্রুবকটা তোমরা বের করবা, ঠিক আছে। আমি বলছি কি, ওইটা আমি আবার রিমাইন্ড করে দিই যে তোমার যদি উদ্দীপকে যদি দেওয়া থাকে যে ধরো বললো যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান প্রধান স্কেলের 9 ভাগ বা ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান প্রধান স্কেলের 19 ভাগ, এরকম যদি কোনো তথ্য দেওয়া থাকে উদ্দীপকে, তো সেক্ষেত্রে তোমরা 1 মিলিমিটার থেকে তোমরা বিয়োগ করবা কি ওই 19 যেটা কি ভার্নিয়ার স্কেলের যে প্রধান স্কেলের যে ভাগ আর কি ভাগ সংখ্যা আছে ওটার কি ভাগ দেওয়া আর কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে, ঠিক আছে, যেটা তোমার দেওয়া আছে আমি যেভাবে বলছিলাম আর কি, ঠিক আছে। তো বোধহয় আর কি তোমরা যদি একটা মূল জিনিসটা মূল কনসেপ্টটা তোমার মাথার ভিতরে ধারণ করতে পারো তাহলে কিন্তু তুমি ভার্নিয়ার স্কেলটা ভার্নিয়ার ধ্রুবকটা কীরকম কী এটা তুমি কিন্তু অ্যানালাইজ করতে পারবা। তো তোমার মনে করো মূল কনসেপ্টটা যেটা সেটা হলো তোমার মনে করো যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগ থেকে ছোট, তবে কতটুকু ছোট ওই পরিমাপটাই হলো কিন্তু ওই স্কেলের ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এইভাবে বের করা যায়, আবার ওভাবেও কিন্তু বের করা যায়, ঠিক আছে। 1 - তোমার মনে করো ওই যা দেওয়া থাকবে তাকে ভাগ করে, ঠিক আছে। ভার্নিয়ার ধ্রুবক বের করা গেল। তারপর তোমার ত্রুটি, ঠিক আছে, ত্রুটির কিছু সূত্র আমি দেখাবো। ত্রুটি হলো তোমার চূড়ান্ত ত্রুটি আর আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে, এই দুটো ত্রুটি তোমাদের মনে রাখতে হবে। তোমার ধরো চূড়ান্ত ত্রুটি হলো আর হলো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি হলো চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান, ঠিক আছে, চূড়ান্ত ত্রুটি বাই ভাগ পরিমাপকৃত মান আর কিন্তু 100% যদি দিবা তুমি যদি চাও আর কি তাহলে শতকরা বের করতে, ঠিক আছে। চূড়ান্ত ত্রুটি দুইভাবেই করা যায়। তোমার মনে করো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর দৈর্ঘ্য, এক ঘরের দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য ভাগ 2। এটা আরেকটা হলো তোমার মনে করো যে প্রকৃত
কোনো বস্তুর প্রকৃত মান বাই মান মাইনাস পরিমাপকৃত মান, ঠিক আছে, পরিমাপকৃত মল আকার মান মান মোর আকার না আকার দিন। আচ্ছা, এই দুইটা সূত্র তুমি হয়তো এটা ইউজ করবে, তোমার যেটা লাগবে ওইটা ইউজ করবে, ঠিক আছে। চূড়ান্ত ত্রুটি পরিমাপের সূত্র, ঠিক আছে। তোমাকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যে তোমার মনে করো এটা থেকে তোমার যদি কি আপেক্ষিক ত্রুটিটা দেওয়া থাকে, ঠিক আছে, আপেক্ষিক ত্রুটি আর পরিমাপকৃত মান দেওয়া থাকে, তুমি কিন্তু চূড়ান্ত ত্রুটি বের করতে পারবা, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের কীভাবে বের করতে পারবে, তো বুঝছো যে যে আপেক্ষিক ত্রুটিটা দেওয়া থাকবে ওইটার সাথে তুমি পরিমাপকৃত মানটা গুণ করে দিলে কিন্তু চূড়ান্ত ত্রুটিটা এসে পড়বে। তো আমরা এটা লিখতে পারি যে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি আবার ধরো চূড়ান্ত ত্রুটি আছে, চূড়ান্ত ত্রুটি সমান আপেক্ষিক ত্রুটি ইনটু পরিমাপকৃত মান, ঠিক আছে, এটা হয়। তো আলাম শেষ, আর এ হলো তোমার ত্রুটি সূত্রগুলো, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করব। আচ্ছা, তো আমরা এখন প্র্যাকটিস করি, ঠিক আছে। সিকিউ সলভ করবো একটা দুইটা, যে কয়টা পারি, ঠিক আছে। তো আমরা এই অধ্যায়ের আমরা আরও অধ্যায় একটা ভিডিও দিতে পারি, ঠিক আছে। তো তোমরা কী করবা, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর দেখো, ঠিক আছে। তো পরে আমরা যে এখন যেটা কি করবো, প্র্যাকটিস করবো, ওটা হলো তোমার রাজশাহী বোর্ডে আসছিল হয়তো 2024 সালে, ঠিক আছে। তো এটা আমরা কী বলছি যে ক নম্বরে যা বলছি যে মৌলিক রাশি কাকে বলে, মৌলিক রাশি কাকে বলে, মৌলিক রাশি হলো তোমার মনে করো যে সকল রাশিকে আর কি করা যায় না, আর কি অন্য কোনো রাশি, যে সকল রাশি পরিমাপ করতে অন্য কোনো রাশির উপর নির্ভর করা লাগে না, ওটা সরাসরি যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা যায়, ঠিক আছে। এরকম তোমরা জানো, ঠিক আছে। তো এভাবে দিয়ে দেবে যে সকল রাশি স্বাধীন এবং নিরপেক্ষ এবং যেগুলোকে অন্য রাশির উপর নির্ভর করে না, যেগুলো বলছিলাম আর কি ওগুলোই। তারপর হলো তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ অধিকতর গ্রহণযোগ্য কেন, ব্যাখ্যা করো, ঠিক আছে। তো বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমি তোমাদেরকে একটা সোজা বাংলা ভাষায় বলি, তোমরা আর কী করো, একটু মাথার ভিতরে রাখো, ঠিক আছে। তোমার মনে করো তারের ব্যাস, এটা কিন্তু একেবারে তার কীরকম তোমরা তো জানো যে, আর এটা ব্যাস হবে কীরকম, একেবারে ক্ষুদ্র না, ঠিক আছে। তো এটার ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে তুমি যদি স্ক্রু গজ ইউজ করো আর স্লাইড ক্যালিপার্স ইউজ করো, এদের আর কি এসব ক্ষেত্রে তোমাদের পার্থক্যটা কী হবে, তোমার স্ক্রু গজ ইউজ করা হবে কি, তোমার মনে করো স্ক্রু গজে কিন্তু তোমার ন্যূনাঙ্ক কিন্তু অনেক কম থাকে, ঠিক আছে, অনেক কম থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কী হবে, অনেক নিখুঁতভাবে তোমরা কিন্তু পরিমাপটা করতে পারবে, যেহেতু ওটা আর কি পরিমাপটা ছোটো, ঠিক আছে। আর ওটা পরিমাপ করতে হলেও তোমাদের কি অনেক সূক্ষ্ম পরিমাপভাবে পরিমাপ করতে হবে। সেক্ষেত্রে তোমাদের যে ইটা আছে, নাম জানি কি, স্ক্রু গজ কিন্তু সবচেয়ে বেশি কার্যকর, আর ভার্নিয়ার স্কেল কার্যকর না, কারণ ভার্নিয়ার স্কেল তো আমি তোমাকে বলি যে স্ক্রু গজ কতটুকু কার্যকর এটা নির্ভর করে যে ওই স্ক্রু গজ অথবা ভার্নিয়ার স্কেলে যেই তোমার সমপতন অথবা ভার্নিয়ার দ্রবক আছে ওগুলা কত ছোটো, যত ছোটো হবে তত বেশি আর কি সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে। ধরো তোমার আর কি আগের স্কেলটাতে মনে করো ছিল যে ভার্নিয়ার দ্রবক ছিল 0.05, মানে 0.05 মিলিমিটার নিচে কিন্তু আর সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে না, ঠিক আছে। 0.05 মিলিমিটার পর্যন্তই পারবে। আর এই ন্যূনাঙ্কের ক্ষেত্রে তোমার স্ক্রু গজের ন্যূনাঙ্কের ক্ষেত্রে 0.01ও দেখা যায় ন্যূনাঙ্ক, ঠিক আছে। তো ওটা আর কি আরও বেশি ছোটো না, যেহেতু ছোটো তো এই ক্ষেত্রে আরও সূক্ষ্মভাবে বেশি পরিমাপ করা যাবে, সূক্ষ্মতরভাবে। তো সেক্ষেত্রে তোমাদের তারের বেশ যেহেতু সূক্ষ্মভাবে পরিমাপ করা অত্যন্ত জরুরি, তো সেক্ষেত্রে আমাদের তারের বেশ বের করতে হলে তোমাদের স্ক্রু গজটা বেশি কার্যকর ভার্নিয়ার স্কেলের থেকে। তো আমি বলে দিলাম। যাই হোক, তারপর আমাদের ম্যাথমেটিক্যাল সমস্যা, যেটা বলছে যে ভার্নিয়ার সম্পর্ক নির্ণয় করা একদম ইজি। আগে কী দিচ্ছে আমাদের, এটা আমরা সেই উদ্দীপকের তথ্য দিচ্ছি কি দেখি, যে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল কত, 6.848
সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেলের পার্ট হলো 6.4 সেন্টিমিটার। ঠিক আছে, প্রধান স্কেলের পার্ট কোনটা? এম। এম আছে তোমার 6 আছে 6.4 সেন্টিমিটার। এটা হলো কি প্রধান স্কেলের পার্ট। এটা বলছি তোমাদের আর কি ওখানে জায়গা মিলে যাবে। এটা প্রধান স্কেলের পার্ট কি দ্বারা প্রকাশ করে? এম দ্বারা। ঠিক আছে, তো এম আছে কি তোমার 6.4 সেন্টিমিটার। আর হলো তোমাদের আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে তোমার এল এর মান। এল যেটা হলো আর কি দৈর্ঘ্য প্রয়োগ করে যেটা পাওয়া গেছে, যে ভার্নিয়ার স্কেলের মাধ্যমে যে পার্টটা আমরা নির্ণয় করছি এল, ওটা দেওয়া আছে কি 6.48। ঠিক আছে, এল আছে তোমার 6.48 সেন্টিমিটার। এটা হলো তোমার মনে করো প্রধান স্কেলের পার্ট। প্রধান স্কেলের পার্ট আমি যাই লিখছি তোমরা বুঝে নিও, হ্যাঁ, আমার হাতে লেখা পারো না। তো তারপর হলো তোমার মনে করো লিখছেটা এল। ঠিক আছে, এল হলো পরিমাপকৃত। ঠিক আছে, পরিমাপকৃত মান। ঠিক আছে, আর এই যেটা দেওয়া আছে, আর দেওয়া আছে কি আরো তোমাদের বের করতে বলছে কি ভি, অর্থাৎ সমাপতনটা বের করতে বলছে। আমরা সূত্র ইউজ করব কোনটা? এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এটা আমরা ইউজ করবো। এখানে আমাদের এল আছে, এম আছে, আমাদের কোনো ভিসি লাগবে। ভিসি পেলে তারপর আমরা ভি বের করতে পারবো। ঠিক আছে, তো আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করতে হলে আমাদের এখানে যে ক্লু দিছে, যেখানে বলা হয়েছে যে এই স্কেলের ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান মূল স্কেলের 19 ঘর। ঠিক আছে, আমি কিন্তু বলছিলাম যখন আর কি সূত্র বা ভার্নিয়ার ধ্রুবক ব্যাখ্যা করছিলাম, তখন কিন্তু বলছিলাম যে এরকম কোনো তথ্য দেওয়া থাকলে যে 20 ঘর সমান 19 ঘর, 9 ঘর সমান 10 ঘর, ঠিক আছে, এরকম দেওয়া থাকলে ক্ষেত্রে কী করতে হবে? তোমাদেরকে প্রথমে সূত্র এটা ইউজ করা লাগবে যে 1 = 1 মাইনাস, যেটা ছোটো আছে ধরো 19 ছোটো আছে, 19/20 বড়। এখানে 19 হলো প্রধান স্কেলের ভাগ সংখ্যা, আর 20 হলো তোমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এটা হলো আমার ভিসি। ঠিক আছে, ভিসি আমি এলোমেলো করে লিখছি কিন্তু, ঠিক আছে, তোমরা কি করবা? তোমরা অবশ্যই গুছিয়ে লিখবা যে দেওয়া আছে এত, হ্যাঁ, তারপরে এত দেওয়া আছে, এটা দেওয়া আছে, তারপরে তুমি বের করবা যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করবা। ঠিক আছে, মানে এভাবে বের করবা। এভাবে বের করার পরে দেখি কত আসে। কত হয়? 0.05। ঠিক আছে, এরকম আসে 0.05 সেন্টিমিটার হবে। সেন্টিমিটার না মিলিমিটার। যেহেতু সব সেন্টিমিটারে দেওয়া আছে, ঠিক আছে, তো এটা অবশ্যই হয়তো সেন্টিমিটারই হবে, সেন্টিমিটার। ঠিক আছে, এটা হলো তোমার ভি, তারপরে এল আছে, এম আছে, আমাদের এবার ভিসি। ঠিক আছে, ভিসি আছে, ভি বের করতে হবে, তো ভার্নিয়ার সমাপতন বের করতে হবে। তো তোমাদের এটা সমান আমরা বসাই দিই যে এল সমান দেওয়া আছে কত? এল সমান দেওয়া আছে 6.48 ইকুয়াল টু এম সমান দেওয়া আছে 6.4 প্লাস ভি দেওয়া নয়, ভি বের করবো আর কি, ইন্টু ভিসি আছে 0.05। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের ভিটাকে একা করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই যে 6.4 যেটা আছে এটা ইকুয়েশন আনবো, প্লাস অবস্থায় বসালে মাইনাস হবে 6.48 মাইনাস 6.4। ঠিক আছে, 6.4 ইজ ইকুয়াল টু ভি ইন্টু 0.05। ঠিক আছে, 0.05 না, হ্যাঁ 0.05 বা, তো এখান থেকে এটা বিয়োগ করলে আসবে 0.08 ইকুয়াল টু ভি ইন্টু 0.05। তো এখানে সুতরাং ভি ইকুয়াল টু আসবে 0.08 বাই 0.05। তো দেখি কত হয়।
এখানে যে ঘটনাটা হয়েছে সেটা হলো যে তোমার মনে করো এটা কিন্তু মিলিমিটারে, ঠিক আছে, যে ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা আছে এটা কিন্তু মিলিমিটারে। কেন মিলিমিটারে? কারণ মনে করো যে বেশিরভাগ স্কেলের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন যদি তোমার মনে করো 1 মিলিমিটার পর্যন্ত দাগ দেওয়া থাকে, তোমরা আবার সেন্টিমিটারের ক্ষেত্রে যাও কেন, ঠিক আছে। তো এখানে এটা হবে মিলিমিটার, তো এটা মিলিমিটার হলে আমাদের সবগুলো আছে কি সেন্টিমিটারে, তো এটাকে আমাদের মিলিমিটার নিতে হবে, ঠিক আছে। মিলিমিটার নিতে হলে 0.05 কী করতে হবে আমরা জানি কি 10 মিলিমিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তো 0.05 ভাগ দিতে হবে 10 দিয়ে, ঠিক আছে। 0.05 বাই 10 সেন্টিমিটার, ঠিক আছে। তো আসবে কত? জিরো পয়েন্ট 0.05 বাই 10 তো আসছে তোমার কত? 0.005 মিলিমিটার, ঠিক আছে। এটা আসছে, এটা আসার পরে আমরা এখানে লিখে দেবো 0.005 ঠিক আছে। তো এখানে 0 আরেকটা হবে 5, এবার দেখি কি আসে 0.08 বাই 0.005, এবার আসছে কত? 60, ঠিক আছে। তো এটা হলো অ্যান্সার। তো আমাদের এখানে সমস্যাটা কি হয়েছিল, যেটা আমার হয়েছে এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে, ঠিক আছে। এটা হলো কি আমাদের এখানে এককটা ডিসাইড করতে সমস্যা হয়েছে, আর আমি এটা আবার মিলিমিটার দিচ্ছি, এটা হবে কি সেন্টিমিটার, এটা হবে সেন্টিমিটার। তো আমরা ওয়ানটা হলো কিন্তু মিলিমিটারে, ঠিক আছে, ওয়ানটা কিন্তু মিলিমিটারে, আর এগুলো কিন্তু সব মিলিমিটারে, ঠিক আছে। তো এটা কিন্তু মিলিমিটারই হবে। আমি এগুলো দেখি আমি দিয়েছি কি সেন্টিমিটার, ঠিক আছে, বোকার মতো কাজ করছি। তো যাই হোক, এ হলো আমাদের গ, ঠিক আছে। আমাদেরকে বলছিল, আমাদেরকে প্রধান স্কেলের পার্ট দিছে, পরিমাপিত মান দিছে, ঠিক আছে। আর আমাদেরকে তথ্য দিচ্ছে যে কি প্রধান স্কেলের 19 ভাগ সমান ভার্নিয়ার স্কেলের 20 ভাগ। এটা থেকে আমরা কি বের করছি? ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করছি, তারপরে এই সূত্রের ভিতরে বসিয়ে দিয়ে আমরা তার করে ভি এর মানটা বের করে ফেলছি, ভার্নিয়ার সংকোচন মান বের করে ফেলছি 16, ঠিক আছে। তারপরে যেটা বলছে যে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা বিশ্লেষণ করি। এখানে কিন্তু ত্রুটির কনসেপ্ট আছে, যেহেতু আমাদের এতে কিন্তু ত্রুটি সম্পর্কে কী তথ্য দেওয়া আছে উদ্দীপকে দেখি। আমাদের উদ্দীপকের ত্রুটি সম্পর্কে একেবারে শেষে বলা হয়েছে যে দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান, ঠিক আছে। দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি, এটা হলো কি আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে। দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি দিচ্ছে, আর আমাদের দৈর্ঘ্যটা যে পরিমাপিত দৈর্ঘ্য সেটা আছে কি 6.48 সেন্টিমিটার। এখান থেকে আমাদের কি চূড়ান্ত ত্রুটি বের করতে হবে, তারপরে তোমার সর্বোচ্চ দৈর্ঘ্য দিয়ে যে সর্বোচ্চ ক্ষেত্রফল আছে ওটা বের করতে হবে, তারপর হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য দিয়ে সর্বনিম্ন ক্ষেত্রফল কত হতে পারে সেটা বের করতে হবে, তারপরে বের করার পরে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি ক্ষেত্রফলের ক্ষেত্রে, তারপরে মনে করো সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, তা বের করার পরে সর্বোচ্চটা আমরা নিয়ে তারপর কি করব, তারপরে আমরা আবার আপেক্ষিক ত্রুটি করে তারপরে যা অ্যানালাইজ করবো যে আসলে এটা কি গ্রহণযোগ্য হবে কি না, কতটুকু ত্রুটি হয়েছে, ঠিক আছে। এটা আমরা দেখব। তো এটা আমাদের হলো ঘ নাম্বার, ঠিক আছে। এটা একটু বড় মোটামুটি। তো তোমাদের প্রথমে দেওয়া আছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, পরিমাপিত দৈর্ঘ্য হলো তোমার, যদি এটাকে ধরি এল ইকুয়াল টু হলো 6.48 সেন্টিমিটার, ঠিক আছে। এটা দেওয়া আছে। তো তোমাদের আর বলছে যে দৈর্ঘ্য পরিমাপে দেওয়া আছে ত্রুটি
পরিমাপে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে, আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে, ত্রুটি হলো কত জানি 4%। সুতরাং দৈর্ঘ্য পরিমাপে আমাদের চূড়ান্ত ত্রুটি বের করতে হবে প্রথমে, ঠিক আছে। দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি হলো তোমার, আমরা একটা সূত্র দেখি লাস্টে দিয়ে, একেবারে লাস্টে দিয়ে যে চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি ইন্টু পরিমাপকৃত মান দেখছিলাম কিন্তু, ঠিক আছে। আপেক্ষিক ত্রুটি হলো 4%, তো আপেক্ষিক ত্রুটি কিন্তু পরিমাপকৃত মান হলো 6.48 ইন্টু আপেক্ষিক ত্রুটি হলো 4%, ঠিক আছে। 4% মানে হলো 4/100, 6.48 ইন্টু 4/100, তো ইকুয়াল টু এখন এখানে মোট আসবে কত, 6.48 ইন্টু 4/100, গুণ করছি 6.48 ইন্টু 4/100, তো আসছে কত তোমার, আসছে 0.2592, এটা হলো কি দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। তাহলে সুতরাং দৈর্ঘ্য হবে হয়তো 0.259 বেশি, নয়তো 0.259 কম, কত থেকে 6.48 প্লাস মাইনাস 0.2592 থেকে, ঠিক আছে। এটা হলো সেন্টিমিটার এ। তো এখন আমরা কিভাবে বের করবো সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল, আগে বের করতে হবে প্রকৃত ক্ষেত্রফল, ঠিক আছে। আমাদের প্রকৃত ক্ষেত্রফল না পরিমাপকৃত, ঠিক আছে, পরিমাপকৃত ক্ষেত্রফল, তারপরে সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল, তারপর সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল, ঠিক আছে। তো এখানে পরিমাপকৃত ক্ষেত্রফল, সুতরাং পরিমাপকৃত ক্ষেত্রফল বের করে নিই, পরিমাপকৃত ক্ষেত্রফল ইকুয়াল টু, যেহেতু এটা কি ঘনকের প্রত্যেকটা তলে কিন্তু আগামাথা সব সমান, তো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হলো কি 6.48 সেন্টিমিটার, তো 6.48 সেন্টিমিটার সাথে আমরা কি করবো স্কোয়ার করে দিব, তো 6.48 হোল স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, তো কত আসবে 6.48 ইন্টু 6.48 স্কোয়ার নাকি হলো তোমার 41.796, ঠিক আছে। 41.796 এটা কি হবে সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল। তো পরিমাপকৃত ক্ষেত্রফল হলো এটা। তো সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল হলো, সুতরাং সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল, এই ধরো সর্বোচ্চ ক্ষেত্রফল, ঠিক আছে। সর্বোচ্চ ক্ষেত্রফল দেখলাম আমি, সর্বোচ্চ ক্ষেত্রফল হলো তোমার মনে করো সর্বোচ্চ দৈর্ঘ্য কত, সর্বোচ্চ দৈর্ঘ্য হলো 6.48 প্লাস 0.2592, তোমরা যদি চাও তো ওটা লিখতে পারো যে সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য বা সম্ভাব্য সর্বনিম্ন দৈর্ঘ্য লিখতে পারো। তো আমি ডাইরেক্ট সর্বোচ্চ ক্ষেত্রফল লিখেছি, সর্বনিম্ন ক্ষেত্রফল লিখে দিই, সমস্যা নেই। সর্বোচ্চ ক্ষেত্রফল সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল হবে কত, যে তোমার 6.48 প্লাস 0.2592 হোল স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হলো তোমার সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল। তো এটাকে আমরা কি করবো, এটাকে আমরা দেখি কত হয়, 6.48 প্লাস 0.2592
2592 আসলে তোমার কত 6.7392 এটা স্কোয়ার করতে হবে ইন্টু 6.7392 আসলে তোমার 45.41 তার তুমি ধরো 70 ঠিক আছে, তাহলে কিন্তু ততটা ভুল হলেও হবে না। তো সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে। তারপরে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল জায়গা নেই, আর উপর থেকে কতটুকু মুছে ফেলি ঠিক আছে, এখান থেকে কতটুকু মুছে ফেলি দেখে নাও ভালো করে, দিলাম মুছে। তো এটা কি প্রকৃত পরিমাপকৃত ক্ষেত্রফল আর সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল এবং আবার সম্ভাব্য, হ্যাঁ আবার আমি কিন্তু পুরো লিখে দিচ্ছি, আবার সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল ঠিক আছে, সর্বনিম্ন ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল কিন্তু এই ক্ষেত্রে জাস্ট এখানে ফার্স্ট হয়ে যাবে মাইনাস 6.48 মাইনাস 0.2592 হোল স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে। তো আচ্ছা কত আসে, আসছে তোমার 38.698 ঠিক আছে। এই পর্যন্ত লিখলেও এনাফ চলে, সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে। এই পর্যন্ত আসছে তোমার। তো সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল আমরা বের করে ফেলছি। এবার যা বের করতে হবে আমাদের বের করতে হবে যে সর্বোচ্চ ক্ষেত্রফল পরিমাপে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, তারপর ক্ষেত্রফল পরিমাপে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি ঠিক আছে। তো আমরা এগুলোকে যদি একটু ইন্ডিকেট করি, যে কোনোটা এই দিয়ে ইন্ডিকেট করি তাহলে কিন্তু ভালো হয়, হ্যাঁ তাহলে কিন্তু বেটার হবে, অনেক ভালো হবে। তো আমরা এ দিই ঠিক আছে, ক্ষেত্রফল এরিয়া এ ঠিক আছে। আর এটা সর্বোচ্চ মানে এ ম্যাক্স দিই, ম্যাক্স মানে সর্বোচ্চ, কিন্তু আমরা এ ম্যাক্স দিলে কিন্তু ভুল হবে না, এ ম্যাক্স ইউনিট ঠিক আছে, এ ম্যাক্স আর এ মিন মানে মিনিমাম ঠিক আছে, আর হলো ম্যাক্সিমাম এ মিন এরকম দিবা, দিলে কিন্তু ভালো হবে। তো আমি ইন্ডিকেট করে দিলাম যে এ ম্যাক্স হলো সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল আর এ ম্যাক্স হলো সর্বনিম্ন ক্ষেত্রফল। তো এবার হলো তোমাদের কি সম্ভাব্য সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি এবার সম্ভাব্য সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটির একটা সূত্র আমরা দেখছি, যেটা হলো কি প্রকৃত মান বাই পরিমাপিত মান ঠিক আছে। তো ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো এখানে ক্ষেত্রফল পরিমাপে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু আমরা দিতে পারি কত, আমরা জানতাম যে কি হবে প্রকৃত মান মাইনাস পরিমাপিত মান। তো সর্বোচ্চ প্রকৃত মান কত, সর্বোচ্চ প্রকৃত মান হলো এটা যে তোমার 45.417, এটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করছিলাম যে এ ম্যাক্স মাইনাস এ, এটা হলো কিন্তু পরিমাপিত মান, পরিমাপিত ক্ষেত্রফল ঠিক আছে, যে ক্ষেত্রফল পরিমাপে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি ঠিক আছে। তো এটা মডুলাস দিয়ে আমরা আটকে দিলাম, মডুলাস মানে কি তোমরা জানো অবশ্যই আমি জানি। তাহলে কি হবে, আমরা এখানে না লিখে আমরা এখানে লিখি, তাহলে কিন্তু আমাদের জায়গা সাশ্রয় হবে। তো তোমাদের এটা হবে কি মডুলাস অফ 45.417 মাইনাস কত পেয়েছি আমরা 41 ঠিক আছে, 41.796
এটা আসবে কত 45.417 minus 41.796 that's a 3.621 3.6 3.621 3.621 3.61 ঠিক আছে ভুল হয় নাই মনে হয় যাই হোক তারপর হলো ক্ষেত্রফল পরিমাপে সর্বনিম্ন দুটি ঠিক আছে সর্বনিম্ন দুটি চূড়ান্ত দুটি এটা আমরা মিনিমামটা নেব ঠিক আছে এ মিন হলো যে প্রকৃত মান আর কি মাইনাস পরিমাপকৃত মান ঠিক আছে ইকুয়াল টু আমরা নিলে কত আসে এখানে নাকি তাহলে কিন্তু একটু ক্লিয়ার বুঝবা হয়তো তো কত এটা নাকি এমিং 38.698 মাইনাস 41.796 ইকুয়াল টু আসবে কত 38.698 minus 41.796 তো আসলে তোমার -3.098 তবে আমরা মাইনাসটা লিখবো না কারণ এটা মডুলাস দিয়ে আবদ্ধ ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু মাইনাস প্লাস এগুলো মাইনাস লেখা যাবে না তো সেক্ষেত্রে হবে কি 3. কত জানি আসছে 3.098 এটা আচ্ছা তো এখানে আমরা সর্বোচ্চটা নেব ঠিক আছে আমরা এখান থেকে বড়টা নেব বড় কোনটা বড় হলো এটা 3.621 আমরা এটা নেব যেহেতু এটা নেব কেন আমরা বড়টা নেব কেন তোমাদের মাথায় কোনো চিন্তা আসছে যে সবসময় সবাই বড়টাই নেয় ত্রুটি বড়টা নেওয়ার কারণ কি এখন বড়টা নেওয়ার কারণটা হলো এটা যে ধরো মনে করো যে ত্রুটি আছে না ত্রুটি জিনিসটা কি ত্রুটি মানে একটা ভুল হয়েছে বা একটা ত্রুটি হলে কিন্তু ত্রুটিটা সমাধান করতে হবে না হলে কিন্তু আমাদের কাজ অ্যাকুরেট হয় না ঠিক আছে তো সেক্ষেত্রে যদি আমাদের ধরো রিয়েল ত্রুটি কিন্তু আসলে এটা বলার কি জানা ত্রুটি কিন্তু এটা হতে পারে বা এই দুইটা মাঝখানে কোনো একটা নাম্বার হতে পারে তো এখানে ত্রুটি আমরা যদি সর্বনিম্নটা নেই মানে যদি এটা নেই তাহলে যদি এর উপরে হয় ত্রুটি হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি সলভ করতে যাই ত্রুটিটা সেক্ষেত্রেও কিন্তু আমরা সলভ করার পরে কিন্তু কিছু ত্রুটি থেকে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা সর্বোচ্চ ত্রুটি এটা নেই কারণ এটার পরে আর ত্রুটি হবে না ঠিক আছে তাহলে যদি এটার সাপেক্ষে আমরা সলভ করতে যাই ত্রুটিটা তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কোনো ত্রুটি থাকার সম্ভাবনা নাই তো সেক্ষেত্রে আমরা সেজন্য আমরা সবসময় বড় ত্রুটিটা বিবেচনা করি ঠিক আছে বড় ত্রুটিটা বিবেচনা করি তো সেক্ষেত্রে এটা বিবেচনায় আমাদেরকে কী বের করতে হবে এই বড় ত্রুটির বিবেচনায় আমাদেরকে এখন আপেক্ষিক ত্রুটি বের করতে হবে শতকরা হার ঠিক আছে তারপর আমরা বুঝতে পারবো যে আসলে কি এটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় ঠিক আছে তো সর্বোচ্চটা ঠিক আছে মানে লিখে দেবা যে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বিবেচনা করে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বিবেচনায় নিয়ে আমি কিন্তু প্রচুর টাইম লাগাচ্ছি একটাই করতে অঙ্ক সমাধান করতে কারণ আমার লক্ষ্য হলো কি তুমি নাকি অঙ্ক করে যে চলে যাবা হ্যাঁ যে কোনো রকম একটা পরীক্ষা খাতা লিখলে হবে বিষয়টা কিন্তু এরকম না তোমাকে বুঝতে হবে যে কেন আমি অঙ্ক করি এগুলো কী কাজে লাগে আসলে আমাদের কাজে কী লাগে আমাদের এত চাপ দেওয়া হয় এত প্রেশার দেওয়া হয় ঠিক আছে কী কারণে এগুলো কী কাজে লাগে তো সেক্ষেত্রে তোমাদের এগুলো সারা জীবন তোমার মাথায় রাখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা খাতা লিখলে কিন্তু হবে না ঠিক আছে তোমাদের আসল দক্ষতা অর্জন করতে হবে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বিবেচনায় নিয়ে কী হয়েছে তোমার সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বিবেচনায় নিয়ে আপেক্ষিক ত্রুটি ঠিক আছে আমার ভুলা রোগ আছে ভুলে যাই আপেক্ষিক ত্রুটি হলো কি আপেক্ষিক ত্রুটি সূত্র জানি কি পরিমাপকৃত চূড়ান্ত ত্রুটি বা পরিমাপকৃত মান না এটা আমরা জানি চূড়ান্ত ত্রুটি পরিমাপকৃত মান আমরা যদি শতকরা বের করতে চাই কিন্তু 100% দিতে হবে ঠিক আছে তো আমাদের চূড়ান্ত ত্রুটি কোনটা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বিবেচনায় নেব তার মানে 3.621 হলো আমাদের সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি 621 বাই পরিমাপকৃত মান
পরিমাপিত মান এই, ঠিক আছে, ক্ষেত্রফল পরিমাপে এই ত্রুটিটা কিন্তু ক্ষেত্রফল পরিমাপে এখানে লিখে দিতে পারো যে ক্ষেত্রফল পরিমাপে সর্বোচ্চ চূড়ান্তটি বিবেচনায় নিয়ে পাই, ঠিক আছে, নিয়ে আপেক্ষিক ত্রুটি হবে তোমার এখানে এটা দেবো পরিমাপিত মান 41.796, ঠিক আছে, ইন্টু 100% দেবো 100%, ঠিক আছে। তো এখানে তোমাদের ক্যালকুলেশন করলেই আসবে 3.621 বাই 41.796, ঠিক আছে, এর সাথে গুণ করে দেবো 100%, তার সাথে কত তোমার 8.66 দ্বারা তোমার 4 দিতে পারো পার্সেন্ট, ঠিক আছে, এরকম আসলো। তো এক্ষেত্রে এটা হলো আমাদের ত্রুটির হার। আমাদেরকে দিয়েছে কি, আমাদেরকে দিয়েছে যে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটিটা দিছে, তো আপেক্ষিক ত্রুটির হারটা দিছে। তো আমরা এখন বের করছি কি ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটির হার। আর আমাদেরকে প্রশ্ন বলছিল কি ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটির হার বের করে যাচাই করো যে কতটুকু আর কি নির্ভুল, নাকি এরকম কিছু না, যে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা, কতটুকু নির্ভর করা যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের ত্রুটি হয়েছে 8.664%। তো এখানে আমাদের নির্ভুলতা কতটুকু এটাকে বের করতে হবে। তো আমাদের জানি নির্ভুলতা যদি 100% পুরোপুরি, আর 100% থেকে আমরা যদি এটা বের করে দিই তাহলে নির্ভুলতা, তাহলে সুতরাং নির্ভুলতার শতকরা নির্ভুলতা, ঠিক আছে, এখানে লিখতে পারো শতকরা নির্ভুলতা, ঠিক আছে, ইকুয়াল টু 100 মাইনাস 8.664%, ঠিক আছে। তো কত আসবে 100 থেকে বিয়োগ দিলে 100 মাইনাস 8.664 91.336 91.336% নির্ভুল, ঠিক আছে। তো এখন ধরো তোমার যদি 85% বা মনে করো 90%-এর নিচে, ঠিক আছে, যদি ভুল হয় তো সেক্ষেত্রে কি আমরা ওটার উপরে ততটা কি নির্ভর করতে পারবো না, নির্ভরযোগ্য বলতে পারবো না। তো যেহেতু এটা 90 উপরেই হয়েছে, হ্যাঁ, বা 85-এর উপরেই হয়েছে নির্ভুল, তাহলে আমরা এটাকে বলতে পারবো যে যথেষ্ট নির্ভুল বা এটার উপর নির্ভর করা যায়, ঠিক আছে, নির্ভর করা যায়। তো আজকের ক্লাসটা আমার আসার থেকেও কিন্তু বেশি লেন্থি হয়েছে। তো আজকে এখানেই বিদায় দিচ্ছি, সবাইকে ধন্যবাদ।